খেয়াল করে দেখো, আমরা বলছিলাম যে অধ্যায়ে আমাদের দুই ধরনের আলোচনা হবে। মেন কনসেপ্ট একটা আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করবো, একটা শব্দ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো তুমি তরঙ্গ চিনতে পারো কিনা, তরঙ্গ দৈর্ঘ্য কি, ল্যামডা কি, অ্যাম্পলিটিউড কি, বিস্তার কি, পর্যায়কাল কি, কম্পাঙ্ক কি, আশা করি সবগুলো বুঝতে পারছো। তো যেহেতু আমাদের শব্দ একটা তরঙ্গ, শব্দ হচ্ছে একটা তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, তো আমরা এখন শব্দ নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আলোচনা শুরু হচ্ছে শব্দ তরঙ্গ ও বৈশিষ্ট্য। শব্দ তরঙ্গ ও এর বৈশিষ্ট্য। ঠিক আছে, অত লেখার দরকার নেই, বৈশিষ্ট্য লিখে দিলাম। তো শব্দ যখন আমরা তৈরি করব বা শুনবো, তার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে, শব্দ তৈরি করার জন্য একটা উৎসের দরকার হবে। বুঝতে পারতেছো? কোনো একটা শব্দ যে তৈরি করবা, সেই তৈরি করার জন্য একটা উৎসের দরকার হবে। যেমন তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, উৎস কি? আমার ভোকাল কর্ড, আমার স্বরযন্ত্র। বুঝতে পারতেছো? এখন খেয়াল করো, এই শব্দ শুধু উৎস হইলে হবে না, এই শব্দ চলাচল করার জন্য এই তরঙ্গটা চলাচল করার জন্য একটা মাধ্যমের দরকার পড়বে। যেমন খেয়াল করো, এই রুমের মধ্যে কোন মাধ্যম আছে? বাতাস মাধ্যম আছে। ঠিক আছে, তো শব্দ তৈরি করলাম, একটা উৎসের দরকার ছিল। শব্দ ট্রাভেল করবে, একটা মাধ্যমের দরকার ছিল। কিন্তু শব্দ কেউ যদি শুনতে চায়, ঠিক আছে, তার একটা রিসিভার হইতে হবে, মানে এমন জিনিস থাকতে হবে যার সাথে শব্দ শুনতে পারবে, যেমন তোমাদের কান। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে খেয়াল করো, আর শব্দ তৈরি হওয়ার জন্য একটা উৎসের দরকার পড়ে, শব্দ ট্রাভেল করার জন্য একটা মাধ্যমের দরকার পড়বে, এবং অবশ্যই তার শোনার জন্য একটা রিসিভার থাকতে হবে। যেমন তোমরা হচ্ছে আমার রিসিভার, শব্দগুলো শুনতে পারতেছো, আমার শব্দ তৈরি হচ্ছে, বাতাসের মাধ্যমে চলে যাচ্ছে, আর তোমরা সবগুলো শুনতে পাচ্ছ। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা আমরা মনে রাখলাম, যে শব্দ তৈরি করার জন্য কি লাগে আমার। একটা শব্দ তৈরি করার জন্য আমাকে অবশ্যই উৎস লাগবে। বুঝতে পারতেছো? আর এই শব্দ তরঙ্গ চলাচল করার জন্য মাধ্যমের দরকার পড়বে। এই মাধ্যমটা যে কোনো মাধ্যম নিতে পারে। আমরা সামনে দেখবো যে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি, কেন কম। ঠিক আছে, এবং ওটা শোনার জন্য কোনো রিসিভার থাকতে হবে। বুঝতে পারতেছ? এর হচ্ছে শব্দের জীবন কাহিনী। তো শব্দ উৎপন্ন হওয়ার জন্য একটা উৎস দরকার হবে, চলাচলের জন্য মাধ্যম দরকার পড়ে, এবং ফাইনালি এটা শোনার জন্য একটা রিসিভার থাকতে হবে। বুঝতে পারতেছো? যেমন আমি আমার ফোনে কমান্ড দিলে ফেসবুক খুলে যায়, গুগল আমি সার্চ করতে পারি। তো শব্দ আমার গলা থেকে উৎপন্ন হয়েছে, আর মাধ্যমে ট্রাভেল করছে, আর ওটা রিসিভ করে বুঝতে পারছে। ঠিক আছে, তোমরা কানে শুনতে পারতেছো। ঠিক আছে, রিসিভার বললে আসলে তোমাকেই বুঝাবে, তুমি রিসিভ করতেছো। ঠিক আছে না? এখন তোমাদের বইয়ে 200 পেজে একটা এক্সপেরিমেন্ট করছে ওরা। ঠিক আছে, আর এই ধরনের এক্সপেরিমেন্ট আমি বলি, তোমরা একটু ইউটিউবে যায় কিন্তু চেক করতে পারো। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখবা, শব্দ কিন্তু শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, মানে শব্দ তরঙ্গ এটা শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। তো তোমার বইয়ে 200 পেজে খেয়াল করবে, একটা বেলের ওরা পরীক্ষা করছে। তোমরা জাস্ট এই পরীক্ষাটা দেখে নিবা, এখানে এরা মাধ্যমের ব্যাখ্যা দিয়েছে যে কেন আমার শব্দের জন্য মাধ্যমটা লাগতেছে। খেয়াল করো, ভিতরে হয়তো একটা ঘন্টা বা কিছু আছে যেটা এরা বাজাইছে। ঠিক আছে, তো তোমরা ইউটিউবে এমন অনেক ভিডিও দেখতে পারবা। তো তোমরা লিখবা এটাকে ভ্যাকিউম বলা হয়। ঠিক আছে, শূন্য মাধ্যমে ইংলিশে ভ্যাকিউম বলা হয়। তো জাস্ট ইউটিউবে যদি লিখবা সাউন্ড ইন এ ভ্যাকিউম, এই শব্দটা লিখলে এমন অনেক এক্সপেরিমেন্ট চলে আসবে। ঠিক আছে, তো খেয়াল করে দেখবা, মনে করো যখনই তোমাদের যে বইয়ে পরীক্ষাটা করা আছে, একটু খেয়াল করে দেখো, আর যখন এটা সম্পূর্ণ বন্ধ ছিল কিন্তু ভিতরে বাতাস ছিল, এই বেলটা বাজলে তুমি বেলের শব্দ শুনতে পারবা। কিন্তু এটা কি করা হয়েছে, এখানে এটা শূন্য মাধ্যম তৈরি করা হয়েছে। দেখবা কিভাবে শূন্য মাধ্যম তৈরি করা হয়, একটা মেশিন লাগে, সম্পূর্ণ বাতাসগুলো বের করে নেওয়া হয়। যখন মাধ্যমটা একেবারে শূন্য হয়ে গেল, মানে ভিতরে কোনো বাতাস নাই, তো শব্দ কিন্তু চলাচল করতে পারবে না। কারণ আমরা জানি শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, কিভাবে চলাচল করে, এই বাতাসে কোনো এটাকে ধাক্কা দেয়, সামনে তো একে ধাক্কা দিবে, সংকোচন প্রসারণ হবে। তো যদি আমাদের মাঝখানে বাতাসই না থাকে, কোনো মাধ্যমই না থাকে, মাধ্যমের কণাগুলো যদি না থাকে, তো সেখানে আসলে কোনো শব্দ উৎপন্ন হবে না। ঠিক আছে, তরঙ্গ মানে বুঝতেছো, কণাগুলো একটা সরল স্পন্দন গতিতে দুলতে থাকবে, ফলে একটা শক্তি সামনে চলে যায়। কিন্তু যদি কোনো কণাই না থাকে, তো কোনটা দোল দিবে? বিষয়টা কিন্তু লজিক্যাল আসলে। ঠিক আছে, আমার জন্য এক্সেপশনাল, পরে বলবো। শব্দ তরঙ্গ চিন্তা করো, তরঙ্গ কেন সামনের দিকে আগে? তরঙ্গের সবগুলা কণাগুলা, মাধ্যমের সবগুলা কণাগুলা সরল স্পন্দন গতিতে দুলতে থাকে, ফলে একটা তরঙ্গ সামনের দিকে চলে যায়। সো মাধ্যমে যদি কোনো কণাই না থাকে, কারা সরল স্পন্দন দোল দিবে? ফলে তুমি কোনো তরঙ্গই দেখতে পারবে না। বুঝতে পারতেছো? সো তরঙ্গ চলাচলের জন্য অবশ্যই আমাকে মাধ্যমে দরকার পড়বে। তো তোমার 200 নম্বর পেজে এক্সপেরিমেন্ট লেখা আছে, একটু পড়ে নিতে পারো। যেমন তোমরা খেয়াল করবা,
আমরা আমাদের ষড়যন্ত্র থেকে উৎসের মাধ্যমে এটা আমার উৎস হিসেবে কাজ করতেছে, আমি শব্দ তৈরি করতে পারতেছি। যেমন গিটারের ওই তারটা টানে দিলে একটা শব্দ শুনতে পাও না, বা যে কোনো স্পিকার বা যে কোনো ওখানে বাড়ি দিলেও শব্দ উৎপন্ন হয়, আমি হাঁটাচলা করলেও শব্দ উৎপন্ন হচ্ছে। কেন উৎপন্ন হচ্ছে? শব্দ উৎপন্ন হয় কম্পনের ফলে, মনে রাখবা, কোনো কিছু কাঁপতেছে। আর হইতে পারে তুমি এর কম্পনটা দেখতে পারতেছো না, তুমি দেখতে পারবা, তুমি একটা চামচ নিয়ে একটা স্টিলের প্লেট আছে না, ওখানে বাড়ি দাও, তো দেখবা যতক্ষণ ওটা কাঁপে ততক্ষণ কিন্তু সাউন্ড উৎপন্ন হয়। ঠিক আছে, খেয়াল করো, তুমি যখন ওই স্টিলের প্লেটে বাড়ি দিবা তখন ওই যে স্টিলের প্লেটটা কাঁপে না, ওই কম্পনটা তোমার বাতাসে চলে যায়, বাতাসের কণাকে ধাক্কা দেয়। আর বাতাসের একটা কণাকে ধাক্কা দিলেও সামনেটাকে ধাক্কা দিবে, ওটা ধাক্কার ফলে পিছনে চলে আসবে। তেমন সংকোচন প্রসারণের ফলে একটা শক্তি সামনের দিকে চলে যায়। বুঝতে পারতেছো? তো সুর স্বরাকার হচ্ছে এটা পরীক্ষা করার জন্য খুবই সুন্দর একটা মাধ্যম, যেন তোমাদেরকে দিচ্ছে টিউনিং ফ্রক বা সুর স্বরাকার। তুমি যখন এখানে বাড়ি দিবা দেখবে একটা শব্দ উৎপন্ন হবে, আর তুমি কিন্তু এর কম্পনের সাথে শব্দ ফিল করতে পারবা। তুমি যদি টিউনিং ফ্রকটা হাতে নিবা দেখবা যতক্ষণ শব্দ শুনতে পারবা ততক্ষণ কিন্তু এটা কাঁপতে থাকে। ঠিক আছে, এই জন্য টিউনিং ফ্রক দিয়ে শব্দ উৎপন্ন করে পরীক্ষাগুলো করা হয়, কারণ এটা দেখবা কাঁপতে থাকে হালকা হালকা কাঁপতে থাকবে। ঠিক আছে, তো দেখো আমরা শব্দ তরঙ্গ পড়তেছি। ঠিক আছে, আমরা এই তিনটা টার্মস জানলাম। একটা উৎসের দরকার পড়বে, মাধ্যমে দরকার পড়বে যার মাধ্যমে ট্রাভেল করবে, আর শোনার জন্য অবশ্যই একটা রিসিভার থাকতে হবে। দেখো আমরা শ্রাব্যতার সীমা নিয়ে কথা বলতেছি। খেয়াল করো, তুমি কিন্তু যে কোনো ধরনের শব্দ শুনতে পাওয়া বিষয়টা এমন না। হইতে পারে আমাদের আশেপাশে এমন অনেক শব্দ হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে, তুমি শুনতে পারতেছো না, বিষয়টা কিন্তু ঘটতে পারে। তো মনে করো পিছনের টেবিলে কোনো মাছি কথা বলতেছে, তোমরা শুনতে পারতেছো? শুনতে পারবা না। তাহলে যে কোনো শব্দ কিন্তু আমি শুনতে পারবো না। তাহলে কোন শব্দ আমি শুনতে পারবো আর কোন শব্দ শুনতে পারবো না, সেটা ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করতেছে। ফ্রিকোয়েন্সি মানে কি? এক সেকেন্ডে কয়টা দোল দেয়, এক সেকেন্ডে কয়বার কাঁপে। আমরা দেখছি একটা তরঙ্গ এক সেকেন্ডের সামনে কম্পনের মাধ্যমে আগায় যায়, কণাগুলা আমার দোলতে থাকে। ঠিক আছে না? মনে রাখবা, কোনো শব্দের ফ্রিকোয়েন্সি যদি 20 হার্টজ থেকে, কোনো শব্দের ফ্রিকোয়েন্সি যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, তবে শুধুমাত্র ওই শব্দগুলো আমি শুনতে পাবো। এখানে কে বুঝতে পারে কিন্তু 1000 কিলো হার্টজ। ঠিক আছে, তাহলে কোনো শব্দের ফ্রিকোয়েন্সি যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, ঠিক আছে, তবে সেই শব্দ আমি শুনতে পারবো। কিলো হার্টজ মানে বুঝতেছো, কিন্তু 1000 গুণ আছে, ব্যাখ্যা আসতেছে। ঠিক আছে, আর খেয়াল করো, কোনো শব্দের ফ্রিকোয়েন্সি যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, তবে শুধুমাত্র ওই শব্দগুলো আমি শুনতে পারবো। ফ্রিকোয়েন্সি মানে বুঝতে পারতেছো, এক সেকেন্ডে কয়বার কাঁপে। দেখো 20 হার্টজ মানে কি, এক সেকেন্ডে 20 বার কাঁপবে। বুঝতে পারতেছো? আর 20,000 হার্টজ মানে কি, এক সেকেন্ডে 20,000 বার কাঁপবে। এবং এক একটা কম্পন এক একটা প্রকৃতির সাউন্ড উৎপন্ন করে। ঠিক আছে, যেমন খেয়াল করো, তোমার ভয়েসের কম্পনের সাথে 5 জনের ভয়েসের কম্পন কিন্তু মিলে না, এটা আমরা দেখছি। আর কম্পন কার উপর ডিপেন্ড করে? উৎসের উপর ডিপেন্ড করে। আমরা আগে নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে? কম্পন ডিপেন্ড করে উৎসের উপরে। মনে করো তোমার কাছে একটা টিউনিং ফোর্ক আছে, গায়ে লেখা আছে এটা হচ্ছে 600 হার্টজের, আর তুমি এখানে হালকা বাড়ি দাও, জোরে বাড়ি দাও, যেভাবে বাড়ি দাও, এটা 600 হার্টজের শব্দই উৎপন্ন করবে। বুঝতে পারতেছো? তাহলে তোমার গলার যে ভয়েস কেন ইউনিক, এটা কম্পাঙ্কের জন্য ইউনিক। ঠিক আছে, তোমার কথা অন্যের কথা কেন আলাদা, এটা কম্পাঙ্কের জন্য আলাদা। তুমি কথা বললে তোমার ষড়যন্ত্র ভোকাল কর্ড আলাদা ফ্রিকোয়েন্সিতে কাঁপে, ও কথা বললে আলাদা ফ্রিকোয়েন্সিতে কাঁপে। বুঝতে পারতেছো? আমরা আগের দিন বলছিলাম যে মেয়েদের গলার ফ্রিকোয়েন্সি একটু বেশি হয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বেশি হলে কি হবে একটু খেয়াল করো, সাধারণত ছেলেদের বা পুরুষদের, ঠিক আছে, গলার ফ্রিকোয়েন্সি একটু কম হয়, কারণ ভোকাল কর্ডটা মোটা বেশি হয়। ঠিক আছে না? সো ওটা এক সেকেন্ডে কম বার কাঁপে। দেখো মোটা জিনিস এক সেকেন্ডে কম বার কাঁপতে পারে, কিন্তু মেয়েদের যে ভোকাল কর্ডের যে পর্দা সেটা একটু পাতলা হয়। তো মেয়েরা যখন কাঁকিচিরি করে, চিল্লি করে, তো এক সেকেন্ডে বেশি বার কাঁপে। ঠিক আছে না? সো এটা একটা লজিক্যাল কথা হচ্ছে, তোমার যখন শয়তানি করো, কাঁকিচিরি করো, আমার কিন্তু কানে লাগে। ঠিক আছে, দেখো কোনো শব্দের কম্পাঙ্ক যদি 20,000 থেকে কম হয়, বা কোনো শব্দের কম্পাঙ্ক যদি 20,000 হার্টজ থেকে বেশি হয়, শব্দে কি হবে? 20,000 হার্টজ থেকে তখন কি হবে খেয়াল করবা, কোনো কিছু কম্পাঙ্ক যদি 20 হার্টজ থেকে কম হয়, তবে সেই শব্দ আমি শুনতে পাবো না। দেখো এটা 20,000 থেকে কম না, এই জন্য এই ধরনের শব্দকে তোমার বলা হয় শব্দের তর, বা ইংলিশে বললে ইনফ্রাসাউন্ড বলা হচ্ছে। ঠিক আছে,
বুঝতে পারতেছো? তাহলে কোনো কিছুর কম্পাঙ্ক যদি 20 হার্টজ থেকে কম হয় তাহলে এই ধরনের শব্দকে আমি শব্দের তর বলবো, ইংলিশে বললে ইনফ্রা সাউন্ড বলবো। এই শব্দের তর বা ইনফ্রা সাউন্ড এটা কিন্তু আমি শুনতে পারবো না। বুঝতে পারতেছো? এখন তাহলে কোনো কিছুর শব্দ যদি 20,000 হার্টজ থেকে বেশি হয় তবে সেটাকে কি বলবো? তবে সেটাকে শব্দ উত্তর বা ইংলিশে বললে আল্ট্রাসাউন্ড বলা হয়েছে। ঠিক আছে, এটাকে কি বলা হয়েছে বেশি হইলে? শব্দ উত্তর, বা বাংলায় একটু বানানটা দেখে নিবা, একটু ভুল হইতে পারে। ঠিক আছে, শব্দ উত্তর বলছে আল্ট্রাসাউন্ড। আচ্ছা ঠিক আছে, দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাক থাক, কোনো সমস্যা নেই, তোমরা বইয়ে দেখে নিবা। যদি 20,000 হার্টজ থেকে বেশি হয় তবে এটাকে আমি বলবো শব্দ উত্তর বা ইংলিশে আল্ট্রাসাউন্ড বলতে পারি। আল্ট্রাসাউন্ড মানে কি? যে সাউন্ডের কম্পাঙ্ক 20,000 হার্টজ থেকে বেশি। ঠিক আছে, ইনফ্রাসাউন্ড বা শব্দের তর মানে কি? যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে কম। বুঝতে পারতেছো? আর যেটা আমার সীমার মধ্যে পড়তেছে তাকে আমি কি বলতেছি? আমার শব্দের সীমা বা শোনার। ঠিক আছে, শ্রাব্যতার সীমা বলতেছি তাকে আমি। আমার শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এটা হচ্ছে আমার শ্রাব্যতার সীমা। এর চেয়ে কম যে সাউন্ড তার নাম আমি দিচ্ছি শব্দের তর বা ইংলিশে বলে ইনফ্রাসাউন্ড। যদি 20,000 হার্টজ থেকে বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমি বলছি শব্দ উত্তর বা আল্ট্রাসাউন্ড। এটা কিন্তু সময় নষ্ট হচ্ছে। এখন খেয়াল করো, আমাদের বইয়ে শব্দের বিস্তারের সাথে এর শক্তির বা এর তীব্রতার কিছু সম্পর্ক বলে দেওয়া আছে। আমাদের বইয়ে এই টাইপের কোনো সূত্র বলে দেওয়া নাই। ঠিক আছে, এই টাইপের কোনো ম্যাথ বলে দেওয়া নাই, কিন্তু অধ্যায়ে হুট করে একটা ম্যাথ দিছে, তোমাদের আমি পরে ব্যাখ্যা দিব কেন ম্যাথটা দিছে। তো জাস্ট এখানে একটা কথা মনে রাখবা, শব্দের বিস্তার যদি বড় হয়, দেখো শব্দ তরঙ্গ একটা কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিন্তু আমি অনুদৈর্ঘ্যের মনে করো ফটোকপি অনুপ্রস্থ আর্ট করতেছি, বোঝানো সহজ এখানে। ঠিক আছে না? শব্দের বিস্তার বলতে আমি কি বোঝাচ্ছি বলতো? বিস্তার মানে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ একটা কণা কতটুকু উঠতে পারে এটাকে বিস্তার বলা হচ্ছে। তো মনে রাখবা, তরঙ্গের শক্তিটা এর বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গের শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, বা তরঙ্গের তীব্রতা বা ইন্টেন্সিটি বলতে পারো। ঠিক আছে, এটাকে আমি আই অথবা এটাকে ই দ্বারা প্রেজেন্ট করলাম। এটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। এই সূত্রে কোনো ম্যাথ ট্যাথ বইয়ে আমাদের দেয়া নাই, আমরা অনেকগুলো কিছু সলভ করবো সেটা পরের ক্লাসে। ঠিক আছে, তোমাকে আমি বললাম জাস্ট ফর একটা প্রশ্ন, কোন শব্দের বিস্তার আছে তোমাকে প্রশ্ন করি। দেখো, এই শব্দের বিস্তার এতটুকু আমি দিয়ে রাখছি। ঠিক আছে, এই শব্দের বিস্তার আমি দিয়ে রাখছি। আমি এই শব্দের শক্তিকে বললাম E1। ঠিক আছে, এখন খেয়াল করবা, এই বিস্তার আমি দৈর্ঘ্য বলি, এটা মনে করো 2 সেন্টিমিটার। নিচে আমি আরেকটা তরঙ্গ আর্ট করলাম, একই তরঙ্গ। ঠিক আছে, এইখানে এই বিস্তারকে আমি বললাম এই বিস্তারটা হচ্ছে 4 সেন্টিমিটার। তোমরা আমাকে E2 বলবা কত হবে? কমন সেন্সের প্রশ্ন, কমন সেন্স থেকে অ্যান্সার দিয়ে ফেলবা, কোনো ম্যাথ লাগবে না। প্রশ্ন আরেকবার শুনো, আমি বললাম এটা একটা এটা একটা তরঙ্গ, যে তরঙ্গের বিস্তার হচ্ছে 2 সেন্টিমিটার এবং এই তরঙ্গের শক্তি হচ্ছে E1। এটা আরেকটা তরঙ্গ, যে তরঙ্গের বিস্তার হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এর শক্তি কত হবে? E1 হবে। ঠিক আছে, কারণ খেয়াল করো, সম্পর্ক আমার অ্যান্সার বলে দিবে। সম্পর্ক বলতেছে সমানুপাতিক হচ্ছে বিস্তারের বর্গের। তাহলে বিস্তারকে আমি কত গুণ করছি ভাইয়া? 2 গুণ করছি। বিস্তার দ্বিগুণ হইলে শক্তি কয় গুণ হবে? 4 গুণ হবে। আগে যদি E1 থাকে, এখন 4টা E1 এর সমান হবে। তাহলে E2 কি হবে? এইটি হবে 4 ইন্টু E1। বুঝতে পারতেছো? ফিজিক্সের এই টাইপের ম্যাথগুলো আমি দেখে অ্যান্সার বলে দিব, তুমি চাইলে ম্যাথ করেও বের করতে পারো। ম্যাথ আমরা পরে করা শিখাবো কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করো, কোনো একটা তরঙ্গের আমি বিস্তার দিয়ে রাখছিলাম, তার শক্তি দিয়ে রাখছি। বিস্তার ছিল 2 সেন্টিমিটার, শক্তি মনে করো E1। অপর একটা তরঙ্গের আমি বিস্তার দিয়ে রাখছি, শক্তি E2 জিজ্ঞেস করছিলাম। তুমি খেয়াল করলে দেখবা ভাইয়া বিস্তার ছিল 2 হয়ে গেছে 4, বিস্তারটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এই সম্পর্ক থেকে কি বলা যাবে? বিস্তার যদি দ্বিগুণ হয়ে যায়, শক্তিটা ভাইয়া 4 গুণ হয়ে যায়। তাহলে আগের শক্তি যদি E1 থাকতো, এখন শক্তি হবে 4 ইন্টু E1। E1 এর 4 গুণ হয়ে যাবে। আমরা শব্দের বেগ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, শব্দের বেগ। এই আলোচনা একটু ইম্পর্টেন্ট, আমাদের শব্দের বেগ নিয়ে আলোচনা হবে। দেখো,
আমরা আগের দিনই একটা ম্যাথ করছিলাম, ওই ম্যাথ করার সময় আমি বলছিলাম যে শব্দের বেগ মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে, আর বলছিলাম যে আলোচনাগুলো আজকের ক্লাসে করবো, ঠিক আছে? তো মনে রাখবা, আর শব্দের বেগ এটা আসলে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে, ঠিক আছে? যেই মাধ্যম যত বেশি স্থিতিস্থাপক হবে ওই মাধ্যমে শব্দের বেগ তত বেশি হবে। যেই মাধ্যম যত বেশি স্থিতিস্থাপক হবে ওই মাধ্যমে শব্দের বেগ তত বেশি হবে। তোমরা স্থিতিস্থাপক কি, এটা কেন কাজ করে আগে ওদের দেখে আসছো। কোনো বস্তু তার আগের অবস্থায় ফিরে চাওয়াটাই হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম, ঠিক আছে না? তাহলে ওই স্প্রিং উদাহরণ মনে রাখতে পারো, মোটা স্প্রিং কিন্তু স্থিতিস্থাপক তুমি বেশি পাবা, এখানে আগের অবস্থায় ফিরে পাওয়ার জন্য বলটাও বেশি প্রয়োগ করবে, ঠিক আছে? তো খেয়াল করো, বাতাসের চেয়ে কিন্তু পানির কণাগুলা বেশি স্থিতিস্থাপক অবস্থায় থাকে। অর্থাৎ বলতে পারো মাধ্যম যদি গাঢ় হয় তো স্থিতিস্থাপক ধর্মটা বাড়ে যায়, আর মাধ্যমে যদি স্থিতিস্থাপক ধর্মটা বাড়ে যাবে সেক্ষেত্রে শব্দের বেগ কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য বাতাসে শব্দের বেগের চেয়ে পানিতে শব্দের বেগ বেশি, আবার পানির চেয়ে লোহায় বেশি। তা আমাদের বইয়ে এই তিনটা আলোচনা খুব ভালো করে মানে অনেক জায়গায় বলে দেওয়া আছে, তো তোমরা মানটা মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে। লোহায় তো বাতাসে সবচেয়ে বেগ যা, বাতাসে তোমার শব্দের বেগ যা, পানিতে শব্দের বেগ কিন্তু তার চেয়ে একটু বেশি, আর লোহায় শব্দের বেগ তার চেয়ে একটু বেশি। কারণ কি, কারণ পানিটা তোমার বাতাসের চেয়ে বেশি স্থিতিস্থাপক, বুঝতে পারতেছো? তো মাধ্যম যত স্থিতিস্থাপক হবে শব্দের বেগ বৃদ্ধি পাবে, আর লোহাটা হচ্ছে পানির চেয়ে আরো বেশি স্থিতিস্থাপক, তো এই জন্য লোহায় কি হয়, শব্দের বেগটা আরো বেশি হয়ে যায়, বুঝতে পারতেছো? এখন এই শব্দের বেগ শুধু মাধ্যমের স্থিতিস্থাপকের উপর না, তাপমাত্রার উপর নির্ভর করে। যে তুমি দেখবা যখন আমরা ম্যাথ করব শব্দের বেগের জন্য, তো বাতাসে আমরা এক এক তাপমাত্রার জন্য এক এক বেগ ইউজ করব, ঠিক আছে? তো শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্কটা আমরা একটু দেখে ফেলি, ঠিক আছে? শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে শব্দের বেগ সমানুপাতিক, ঠিক আছে, √T, মানে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, তার মানে সোজা কথায় তাপমাত্রা বাড়লে কিন্তু শব্দের বেগটা বাড়ে যাবে। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে কিন্তু ম্যাথে বিভিন্ন মান বের করবো। আর তোমরা ফিজিক্সের সম্পর্ক থেকে সূত্র হয়তো বের করতে জানো, আর যদি না জানো আমরা পরে খুব ভালো করে শিখে নিব। জাস্ট এখানে একটা কথা মনে রাখবা, x সমানুপাতিক যদি y হয় তার এখান থেকে লেখা যাবে x1 ডিভাইডেড বাই x2 সমান y1 ডিভাইডেড বাই y2, ঠিক আছে? দুইটা চলক যদি এমনভাবে সম্পর্কিত হয় একটা অপরটার সমানুপাতিক, x সমানুপাতিক y, তাহলে এখান থেকে বলতে পারবা x1 বাই x2 সমান y1 বাই y2। যে কোনো একটা ঘটনা তোমার 1 হবে, যে কোনো একটা ঘটনা তোমার 2 হবে, ঠিক আছে? এখন খেয়াল করো, যদি আমি লিখি যে x সমানুপাতিক 1 বাই, মনে করো আমি দিলাম হচ্ছে p, তাহলে খেয়াল করবা x আর p এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে তুমি এখানে লিখতে পারবা x1 ডিভাইডেড বাই x2 সমান, গেস করো কি লেখা যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক x1 x2 লিখছি, এখানে p2 p1 লিখতে হবে, বুঝতে পারতেছো? দেখো এখানে সম্পর্ক সমানুপাতিক ছিল, x1 বাই x2 সমান y1 বাই y2 লিখছি সমানুপাতিক সম্পর্কের জন্য, কিন্তু এখানে সম্পর্কটা দেখো ব্যস্তানুপাতিক, তাহলে x1 বাই x2 সমান কি লেখা যাবে, p2 ডিভাইডেড বাই p1, বুঝতে পারতেছো? এখানে শব্দের বেগ আমরা কি দেখলাম, তাপমাত্রার সাথে কেমন সমানুপাতিক, এর বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, খেয়াল করো তো, v1 ডিভাইডেড বাই v2 সমান √ওভার দিয়ে দিলাম, সম্পর্ক ছিল সমানুপাতিক, তাহলে t1 বাই t2 লেখা যাবে, তাহলে এখান থেকে t1 ডিভাইডেড বাই t2 লেখা যাবে, বুঝতে পারতেছো? যে কোনো একটা ঘটনাকে আমি 1 দিব, যে কোনো একটা ঘটনাকে আমি 2 নাম দিয়ে দিব, আমরা ম্যাথ করলে এটা বুঝতে পারবো, ঠিক আছে না? তাহলে এই সূত্র খুব ভালো করে মনে রাখবা, এই সূত্র ব্যবহার করে আমরা ম্যাথের অনেক কাজ করব, ঠিক আছে? আর একটা ইনফরমেশন তোমরা অবশ্যই জানে রাখবে এই সূত্র করার জন্য, সেটা হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বলো তো? বইয়ে দেয়া আছে, সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবা, তাপমাত্রা এসআই ইউনিট কি? কেলভিন। যখন আমরা ম্যাথে মানগুলো বসাবো অবশ্যই কেলভিন মান বসাবো, বুঝতে পারতেছো? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 273 কেলভিন বা 273.14 তুমি 16 বলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? আর তোমরা খেয়াল করে দেখো, আর 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আলোর বেগ কত বলো তো? 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড হয়তো, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, কোথায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু অর্জন করা সম্ভব। যে বুলেট ট্রেনগুলো যাওয়া আসা করে ওগুলো কিন্তু 330 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে পারে। তো শব্দের বেগ কিন্তু আসলে অনেক কম।
আলোর বেগের সাথে যদি তুলনা করি শব্দের বেগ কিন্তু অনেক কম। এই জন্য খেয়াল করবা রাতে যখন বিয়ে হয়, বিয়েতে যখন বোম ফুটায়, বাসা থেকে যখন দূরে দেখো যে কোথাও বোম ফুটাচ্ছে আকাশে, আগে তুমি দেখবা বোমটা ফাটছে, একটা ফ্লাশ হইছে, তার কিছুক্ষণ পর দেখবা তুমি শব্দ শুনতে পারছো। ফিল করছো এটা? হ্যাঁ, বিদ্যুতের ক্ষেত্রে এরকম। আগে দেখবা তুমি যখন যেটা ফ্লাশ করবে, ফ্লাশ করার পরেই তুমি একটা শব্দ শুনতে পারবা। তুমি যখন বিদ্যুতের শব্দ শুনো, আমি বলি তুমি যখন বিদ্যুতের শব্দ শুনো, তার মানে ঘটনা আগে ঘটে গেছে, কানে হাত দিয়ে লাভ নাই, বিদ্যুৎ কোথাও পড়ে গেছে। বুঝতে পারতেছো? এটা না যে শব্দ হুইললো এখন আমার বাসায় বিদ্যুৎ পড়বে, শব্দ শুনছো তার মানে কি ভাইয়া বিদ্যুৎ পাশে পড়ে গেছে কোথাও। ঠিক আছে? তো তোমরা রাতে খেয়াল করবা, তোমার বাসা থেকে এখানে যারা আসছো তারা দেখতে পারবো যখন সিটি সেন্টারে বিয়ে হয় তখন কি হয়, যখন বোমগুলো ফুটায়। হ্যাঁ, আচ্ছা, জিআরপিতে তখন কি করে, যখন বোমগুলো ফুটায় তাকে বোমের ওই তোমার ঝলকানিটা দেখা যায়, তারপর কিন্তু শব্দ শোনা যায়। খেয়াল করছো? এর কারণ কি বলতো? কারণ হচ্ছে আলোর বেগ তোমার বেশি, আলোর বেগ অনেক বেশি হওয়ার কারণে আলোটা আগে চলে আসে, কিন্তু বোমটা যখন ফাটে ওই বাতাস থেকে ট্রাভেল করতে ওর একটু সময় লাগে, বেগ কম না তো সময় বেশি লাগে। বুঝতে পারো? বাতাসের বেগের সাথে মাধ্যমের ঘনত্বের একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্ক আমি কোথায় ইউজ করব না, জাস্ট জানে রাখবা। এই সম্পর্ক কোথাও আমি ইউজ করব না, জাস্ট এমসিকিউর জন্য জানে রাখবা। বুঝতে পারতেছো? তাহলে বাতাসের বেগ হচ্ছে মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বাতাসের বেগ হচ্ছে মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। রো দিয়ে ঘনত্ব প্রকাশ করি, ঠিক আছে? হ্যাঁ, রো, এটা রো চিহ্ন। শব্দের বেগ ভি হচ্ছে আমার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে? এই সম্পর্ক দিয়ে কোনো সূত্র টুতো বের করবো না, জানে রাখবা, পরীক্ষা আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি সঠিক? বললো শব্দের বেগ হচ্ছে মাধ্যমের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিকটা আমার অ্যান্সার হবে। বুঝতে পারতেছো? আর আরেকটা ইনফরমেশন জানে রাখবা, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে যায়, বাতাসে কিন্তু হালকা হয়ে যায়। ঠিক আছে? খেয়াল করো ঘনত্বের সাথে সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো বাতাসে যদি জলীয় বাষ্প বাড়ে যাবে, শব্দের বেগ কিন্তু বাড়ে যায়। কেন বাড়ে যায় ভাইয়া? জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা। যখন বাতাসে রান্না হয়, ভাত যখন আমরা রান্না করি বা যখন আমরা কি করি, চা রান্না করি, তোমরা খেয়াল করবা ওই যে জলীয় বাষ্পগুলো ওরা কিন্তু উপরে উড়ে চলে যায়। কেন চলে যায় বলো তো? কারণ ওগুলো হালকা হালকা জিনিস উপরে উঠে চলে যাচ্ছে। বুঝতে পারতেছো? তো বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, জলীয় বাষ্প কিন্তু হালকা হয়। তো বাতাসে হালকা পদার্থের পরিমাণ বাড়ে যাচ্ছে না, তো এই জন্য বাতাসের ঘনত্ব কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বাতাসের ঘনত্বটা কমে যাচ্ছে, বাতাসটা হালকা হয়ে যাচ্ছে। আর বাতাসটা হালকা হয়ে গেলে, ঘনত্ব কমে গেলে বেগ বাড়ে যাবে। সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে? বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে যায়, বাতাসটা হালকা হয়ে যায়, কারণ জলীয় বাষ্প তো হালকা। আমরা ভাত রান্না করার সময় দেখছি ভাইয়া, হ্যাঁ ওটা উড়ে চলে যাচ্ছে, হালকা আছে বাতাস চেটে। ঠিক আছে? বাতাসে জলীয় বাষ্প বাড়ে গেলে, বাতাসটা হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই ঘনত্ব কি হয়, ঘনত্ব কমে যাচ্ছে, আর ঘনত্ব কমে গেলে এর বেগটা কিন্তু বাড়ে যায়। তোমরা শীটের 30 নম্বর ম্যাথটা একটু পড়ো, বুঝা দিব। রংপুরে মে মাসের 20 তারিখে, এই তারিখের মাস আমার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? 20 তারিখে কোনো এক সময় বাতাসের শব্দের বেগ হচ্ছে 352। ঠিক আছে? বাতাসের শব্দের বেগ হয়তো তারা পরিমাপ করছে, তো পরিমাপ করে দেখলো বাতাসের শব্দের বেগ হচ্ছে 352 মিটার পার সেকেন্ড। উক্ত সময় বায়ুর তাপমাত্রা কত ছিল? তো খেয়াল করো, বাতাসের তাপমাত্রা কিন্তু তুমি শব্দের বেগ থেকেও নির্ণয় করতে পারো। আমরা বাতাসের তাপমাত্রা কীভাবে নির্ণয় করি? থার্মোমিটার দিয়ে নির্ণয় করি না? তো যারা একটু ফিজিক্স পড়ছে তারা কিন্তু অন্যভাবে বের করে দিতে পারে। ঠিক আছে? তুমি যদি বাতাসের শব্দের বেগ জানো, বাতাসের তাপমাত্রা বের করে দিতে পারবা, কিন্তু তার জন্য তোমার একটা ইনফরমেশন জানা থাকতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা সূত্র কি জানি? সূত্র জানি ভি সমানুপাতিক হচ্ছে √T। ঠিক আছে? এখন এখান থেকে তুমি কি লিখতে পারবা? V1 ডিভাইডেড বাই V2 সমান একটাই রুট দিলাম। ঠিক আছে? বা তুমি রুটটা উপরে লবের ঘরে দিতে পারতো, বিষয়টা কিন্তু একই। এখানে লেখা যাবে T1 ডিভাইডেড বাই T2। এখন দেখো এই টাইপের সূত্রতে ম্যাথ করার সময় তোমার একটা কথা মনে রাখবা, যে কোনো একটা ঘটনাকে আমি 1 ধরে নিব, যে কোনো একটা ঘটনাকে আমি 2 ধরে নিব। ঠিক আছে? মনে করো বাতাসে যে শব্দের বেগ দেয়া আছে, ঠিক আছে, যে 352 মিটার পার সেকেন্ড, এই ঘটনাকে আমি 1 নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে? মানে V1 এর মান আমার দেয়া আছে। V1 এর মান কত দেয়া আছে? 352 মিটার পার সেকেন্ড। বোর্ডে খেয়াল করো, এই সূত্রে মান বসানো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ভুল করে ফেলবা। মনে করো আমি V1 ধরলাম, V1, হ্যাঁ বলো।
হ্যাঁ মানে ম্যাথটা যদি ঐকিক নিয়মে করে দেয় না করে দিলে হবে না, কারণ দেখো এখানে সম্পর্ক আসলে ঐকিক নিয়ম না, ঠিক আছে, ঐকিক নিয়ম না। মানে এখানে করা যাবে সমানুপাতিক থাকলে ঐকিক নিয়ম খাটবে, মনে রাখবে, ঠিক আছে। ওটা আলোচনা পরে। খেয়াল করো, এই সূত্রগুলো একটু ব্যবহার করা শিখো, ঠিক আছে। তোমার ফিজিক্সকে ভয় পাও, কঠিন মনে হয়, তুমি একটু ব্যবহার করা শিখো। বড় বড় ম্যাথ তুমি দেখে আনসার বলে দিবা, ঠিক আছে না, জাস্ট ব্যবহার করা শিখো, যে সূত্র ব্যবহার কিভাবে করতে হয়। ভাইয়া সূত্র তো বানাইলাম, ব্যবহার কিভাবে করবো, ঠিক আছে না। আমি খেয়াল করো, তোমার যে কোনো একটা ঘটনাকে 1 ধরতে হবে, যে কোনো একটা ঘটনাকে 2 ধরতে হবে। তো আমি ধরলাম যে যখন আমার 352 মিটার পার সেকেন্ড বেগ ছিল, ঘটনা হচ্ছে 1, তাহলে V1 হচ্ছে আমার 352 মিটার পার সেকেন্ড। তো ওই সময় যে তাপমাত্রা ছিল, ওই তাপমাত্রাকে আমি কি ধরবো, T1 ধরবো। আর খেয়াল করে দেখবো, আমার এই T1 এর মানটা কিন্তু বের করতে বলছে, যে বাতাসের শব্দের বেগ যদি 352 হয়, তো তাপমাত্রা কত হবে। এখন খেয়াল করো, তুমি কিন্তু আরো ইনফরমেশন জানো। একটা ইনফরমেশন তুমি অবশ্যই জানো, সেটা কি জানো, তুমি জানো 273 কেলভিন তাপমাত্রা, শব্দের বেগ কত, 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আসো আমি ওটাকে V2 নাম দিই। যে কোনো একটা ঘটনাকে 1, যে কোনো একটা ঘটনাকে তুমি 2 নাম দিতে পারো। সো খেয়াল করো, V2 বললাম, সেটা হচ্ছে আমার 330 মিটার পার সেকেন্ড, V2 বললাম। তাহলে V2 মানে কি, যেই তাপমাত্রা এই বেগ ছিল, তো সেই তাপমাত্রাকে আমি কি নাম দিব, T2 নাম দিব। দেখো দুইটা ঘটনা কখনই মিলাবা না, ম্যাথ ভুল হয়ে যাবে। দেখো এটা আমার একই ঘটনা, এই তাপমাত্রা এই বেগ ছিল, একই ঘটনা, তা আমি একই চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, 1 1 দিয়ে প্রকাশ করলাম, বুঝতে পারছো। এটা একই ঘটনা, যে আমার 273 কেলভিন তাপমাত্রায় এই বেগ ছিল, তো এটাকে T2 লিখলাম, এটাকে V2 লিখলাম, ভুল করবা না, ঠিক আছে, একই প্রতীক ইউজ করতে হবে। সো T2 হচ্ছে আমার কত, 273 কেলভিন। বের করতে কি হবে, তোমার T1টা বের করতে হবে। খেয়াল করে, এখান থেকে আমার T1টা বের করতে হবে। আচ্ছা জাস্ট একটু ম্যাথামেটিক্স করলে চলে আসবে, কারণ সব কিছুর মান তোমার জানা আছে, জাস্ট T1টা বের করতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, দুইটা আলাদা ঘটনা, ঠিক আছে। আমি এই ঘটনাকে 1 দিলাম, এই ঘটনাকে 2 দিলাম, কোনটা 1 2 দিবা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, কিন্তু একটা ঘটনাকে একটা নামই দিবা। এটা 1 ধরছে তো সবগুলোকে আমি 1 নাম দিছি, এই ঘটনা 2 ছিল তো সবগুলোকে 2 নাম দিলাম, কখনো ভুল করবা না। আসো একটু সিম্পল ম্যাথামেটিক্স করি এখানে। সেখান থেকে লেখা যাবে V1 ডিভাইডেড বাই V2, তোমরা জানো এখানে কি লেখা যাবে, √T1 √T2 লেখা যাবে। তো এখান থেকে আমি জাস্ট T1 এর মানটা বের করবো, তো কি লেখা যাবে, √T1 সমান, এটা ভাগ আছে, এখানে আসে গুণ হয়ে যাবে, বুঝতে পারতেছো। তাহলে V1 ডিভাইডেড বাই V2 ইনটু √T2 গুণ দিব, ঠিক আছে। আসো এই মানটা আগে একটু বের করি, তাকে স্কোয়ার করলে মানটা চলে আসবে। মানগুলো একটু বসাই দিই। V1 আমার কত, V1 হচ্ছে আমার 352, V2 হচ্ছে 330, √T2 273, ঠিক আছে। ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে T এর মান কি হবে, তাকে বড় করে দিতে হবে, তাকে বড় করে দাও, আনসার কি আসে, আনসারকে স্কোয়ার করে দাও, 300, তাহলে 310 পয়েন্ট কত আসছে এখানে, 61 আসছে, 61 সেলসিয়াস না কেলভিন, ভাইয়া কেলভিন, ম্যাথ কেলভিনে করতেছি, তাহলে অ্যান্সারটা চলে আসলো। এখন যদি তোমাকে স্যার বলে যে তাপমাত্রাটা ইয়েতে বের করো, সেলসিয়াসে বের করো, কি করবা, ভাইয়া 273 বিয়োগ করে দিব। আমরা আগে অধ্যায় করে আসছি, ওই ব্যাখ্যা আর আমি দিব না, ঠিক আছে। জাস্ট এখানে 273 বের করে দিয়ে তোমার কিন্তু সেলসিয়াসে চলে আসতেছে, ঠিক আছে। তো খেয়াল করো, ম্যাথটা আরেকবার রিপিট করবো। দেখো ম্যাথ খুবই ইজি, আর এই টাইপের ম্যাথ তোমার ফিজিক্সের সামনের জীবনে, বলছি না ফিজিক্সের সামনের জীবনে আসবেই। স্টুডেন্ট ক্যালকুলেটর মাথা ঘামাবে, ম্যাথ করবে, সূত্র খাবে, তুমি দেখে অ্যান্সারটা বলে দিবা, ঠিক আছে। তো একটু তোমার একটা বের করতে শেখো। আর খেয়াল করো, এই সূত্র তোমার বই থাকবে না, আমি বলছি। আর তুমি যখনই ফিজিক্স পড়তে যাবা, দেখবা তারা সম্পর্ক দিয়ে রাখবে, সূত্র নিজে বের করতে হবে, ঠিক আছে না। তো 9 10 হয়তো অনেকগুলো সূত্র বের করে দিছে, সামনে কিন্তু থাকবে না, তোমাকে বুঝতে হবে যে সম্পর্ক থেকে সূত্র কিভাবে আসে, ঠিক আছে। এখন দেখো, সম্পর্ক থেকে সূত্র নিয়ে আসছি, ব্যাখ্যা দেওয়া গেছে, ঠিক আছে। এখান থেকে আমার কি লাগতো, T1 এর মানটা লাগতো। তো তুমি খেয়াল করবে, এখানে 1 2 ছাড়া কোনো কিছু কিন্তু নাই। তো যে কোনো একটা ঘটনাকে 1 ধরবা, যে কোনো একটা ঘটনাকে 2 ধরবা। তো যখন শব্দের বেগ 352 ছিল, ওই ঘটনাকে আমি 1 নাম দিছি, তাহলে ওই দিনে তাপমাত্রাকে T1 নাম দিছি। আর আমি জানি 273 কেলভিন তাপমাত্রা, শব্দের বেগ হচ্ছে 330, তাহলে এই ঘটনাকে আমি 2 নাম দিছি। তাহলে V2 হচ্ছে 330, T2 হচ্ছে 273। তাহলে বের করতে কি হবে, এখান থেকে বের করতে হবে T1 এর মানটাই আমার অ্যান্সার, কারণ T1টাই হচ্ছে 352 মিটার পার সেকেন্ড বেগ যখন হয়, তখন তাপমাত্রা কত হয়, ঠিক আছে না। এটাই তো বের করতে বলছে। এখন আমি এখানে লিখলাম, তো দেখলাম সূত্র থেকে জাস্ট আমার T1 বের করতে হবে, T1 বের করতে হবে। সিম্পল ক্যালকুলেশন করে T1 এর মানটা আমার চলে আসছে 310
0.61 কেলভিন আসছে, সেলসিয়াস বললে 273 বিয়োগ করে দিতাম। এখন দেখো আমরা শব্দের প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন নিয়ে পড়ব। প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন, তোমাদের শব্দের শুধুমাত্র প্রতিফলনটা ইম্পর্টেন্ট, প্রতিসরণ নিয়ে জাস্ট কিছু কথা বলা আছে, উপরিপাতনের জাস্ট একটা চিত্র দেয়া আছে। সরি, আমরা দেখো আমরা শব্দের প্রতিফলন না, যে কোনো তরঙ্গের আমরা প্রতিফলন প্রতিসরণ এবং উপরিপাতন নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তরঙ্গের প্রতিফলন কি জিনিস, প্রতিসরণ কি জিনিস, উপরিপাতন কি জিনিস, আমাদের এই অধ্যায়ে প্রতিসরণ উপরিপাতন খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু আলোচনা করব, ঠিক আছে? প্রতিফলন কি জিনিস ভাইয়া, আমরা আলোর প্রতিফলন অধ্যায়ে অলরেডি পড়ে আসছি, ঠিক আছে না? খেয়াল করে দেখবা, আলো যদি তুমি কোনো স্বচ্ছ মাধ্যমে, আলো তো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ফিরে আসে, বা যে কোনো মাধ্যম থেকে দেখো আলো কিন্তু প্রতিফলন হয়ে আমাদের চোখে আসতেছে। আমরা যে এত কিছু আলো দেখতে পারতেছি, আমি যে তুমি যে হোয়াইট বোর্ডটাও দেখতে পারতেছো, সামনে পর্দাগুলো দেখতে পারতেছো, দেখো উৎস থেকে আলো ওখানে আসছে, ওই আলো যখন প্রতিফলন হয় তোমার চোখে যায়, তখন তুমি কি করো, এটা দেখতে পারো, ঠিক আছে? দেখো আমরা কিন্তু এই চিত্র আর্ট করছিলাম, এটা প্রতিফলক পৃষ্ঠ ছিল, আলো এখানে আসলো, আপাতিত হইলো, এখানে কি হইলো, প্রতিফলন হইছিল, ঠিক আছে? আসলে আলো তো আসে না, আসে তরঙ্গ, চিত্রটা আসলে এরকম হবে। আর তরঙ্গ দেখো, আলো তরঙ্গ দুটো খুবই ছোট না, তো কি বারবার তরঙ্গ আর্ট করে দেখাবো, তো সেটা এমন না। কিন্তু খেয়াল করো আসলে এখানে আসে কে, আলো একটা তরঙ্গ না, তো তরঙ্গ আসে, তরঙ্গ বাধা পাওয়ার ফলে কি হয়, এর প্রতিফলন হয়ে যায়, এবং এই তরঙ্গই তোমার চোখে আসে। যেই ধরনের তরঙ্গ তোমার চোখে আসে, তোমার চোখ সেন্স করতে পারে। এই তরঙ্গ দৈর্ঘ্য তোমার 700-এর মতো হয়, তো তুমি এটাকে লাল দেখবা, ঠিক আছে? যখন তুমি এটা দেখতেছো, তার মানে কি, যে আলো প্রতিফলন হয়ে তোমার চোখে যাচ্ছে সেটা মোটামুটি 400-র চেয়ে একটু বেশি, এরকম, ঠিক আছে না? তো এই প্রতিফলিত আলো তোমার চোখে আসে, যেমন তরঙ্গ দৈর্ঘ্য হয় তুমি তেমন দেখতে পারো, তোমার মাথা সেন্স করতে পারে। তা মাথায় এই জন্য দেখো অনেক সময় মাথায় মানুষের লাগলে সে কি অন্ধ হয়ে যায়। তুমি যে রঙগুলো দেখো, চোখ দেখে, চোখ রিসিভ করে, মস্তিষ্ক আমাদের তোমার সংকেত পাঠাচ্ছে যেটা লাল বস্তু, কারণ কি, তরঙ্গ হচ্ছে 700 কাছাকাছি, বুঝতে পারতেছো না? এখন তাহলে আমি ভাইয়া প্রতিফলনটা বুঝলাম, প্রতিসরণ কি আমরা দেখছিলাম, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আলোর কি প্রতিসরণ হয় না? তো দেখো এটা আমি অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য বলতেছি, শব্দের কিছুটা পরিমাণ প্রতিসরণ হবে। আমি বাতাসের উপরে দাঁড়ায় আর সামনে একটা নদী আছে, জোরে চিল্লাই দিলাম, তো নিচে মাছটা তো কথা শুনতে পারবে, কিন্তু আমার প্রতিসরিত একটা তরঙ্গ সেখানে চলে যাবে, ঠিক আছে না? আর খেয়াল করো আমরা একটু হ্যাঁ, তো মাছ তো শুনতে পারে। দেখো আমরা তরঙ্গের উপরিপাতন নিয়ে কথা বলি, আর 9-10 লেভেলে আমরা উপরিপাতন নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাবো না, কিন্তু একটু হলে মাথা ঘামাবো। জাস্ট বোর্ডে একটা খেয়াল করবা ভাইয়া, এই তরঙ্গ, মনে করো দুইটা তরঙ্গ একে অপরটা উপরে আছে, উপরিপাতন মানে কি, বাংলা শব্দ আমার চেয়ে ভালো জানো। উপরিপাতন মানে একটা অপরটার উপরে থাকবে, একটা অপরটার কি থাকবে, উপরে থাকবে। তো উপরে থাকলে কি হয় একটু খেয়াল করি, মনে করো এই একটা তরঙ্গ, আচ্ছা এতটুকু আর্ট করলাম, ঠিক আছে? নিচে আরেকটা তরঙ্গ, যদিও নিচে আর্ট করতেছি, কিন্তু প্রকৃত পক্ষে একটা অপরটার উপরে আসছে মনে করো, ঠিক আছে? বা একটা এখান থেকে আসতে দিলে একটা ওখান থেকে আসতেছে, সামনে উপরে চলে আসছে। একটা তরঙ্গ মনে করো এরকম, এই দুইটা এখানে যোগ চিহ্ন দিয়ে বুঝালাম, একটা অপরটা উপরে আসছে, ঠিক আছে? তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো মনে করো, হ্যাঁ আমার মার্কের সুবিধা আছে, অবশ্যই বুঝতে অসুবিধা হবে না। তো মনে করো একটা কালো তরঙ্গ, এখানে একটা লাল তরঙ্গ, ঠিক আছে? এই একটা অপরটার মনে করো উপরে চড়ে আসছে, তখন কি হবে বলবা? আমি বলতেছি, খেয়াল করো কি হবে। সমান চিহ্ন দিয়ে বুঝলাম যে এটা উপরিপাতন হইলে কি হবে। দেখো আগে আর্ট করে তুমি নিজে বুঝতে পারবা কি হবে। বিস্তার খেয়াল করো, এখানে বিস্তারটা একটু খেয়াল করো, ঠিক আছে? এখানে বিস্তার খেয়াল করবা, বুঝতে পারতেছো? তো আসলে তুমি যা দেখতেছো এটা আসলে একটা তরঙ্গ না, দুইটা তরঙ্গ মিলে উৎপন্ন হয়েছে, বুঝতে পারতেছো? তো খেয়াল করো, এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, একটা অপরটা উপরে যদি ভাবে চলে আসে, দেখো কি উৎপন্ন হয়েছে। আর শুধু যে বাড়া যাবে বিষয়টা এমন না, একটু নিচে খেয়াল করো, উদাহরণটা বুঝতে পারতেছো? তো জাস্ট উদাহরণ দিয়ে শেষ করি, বেশি আলোচনা 19-এ করবো না, কিছু আলোচনা নাই, ঠিক আছে? আরেকটা উদাহরণ তোমাদের জন্য যারা ও পড়লা, এখন শুধু কি বড় হবে, আর সেটা দেখো তো এবার ঘটনা কি ঘটবে, কি ঘটবে এবার, এবার ঘটনা কি ঘটবে? বুঝতে পারতেছো? মনে করো লালটা একটু হইলেও বেশি আছে,
ঠিক আছে, খেয়াল করো এই তরঙ্গ, মনে করো কোনো একটা কণা এখানে আছে, এই তরঙ্গ বলবে তুই উপরে উঠ, এ বলবে না তুই নিচে নাম। দেখো খেয়াল করো, এই তরঙ্গ যখন উপরে উঠতেছে, এই তরঙ্গ নিচে নামতেছে। তো একই কণাকে দেখো এরা মনে করো একই জায়গায় আছে, তো একই কণাকে বলবে ভাই তুই উপরে উঠ, বলবে না তুই নিচে নাম। তো কার কথা শুনবে? যার গলার জোর বেশি থাকবে। খেয়াল করে দেখো এর গলার জোরটা একটু হইলেও বেশি আছে, অ্যাম্পলিটিউড বেশি আছে, তাহলে তরঙ্গ কি হবে? এখানে চলে যাবে। কিন্তু দেখো সম্পূর্ণ নিচে যাবে না, ও কিছুটা ক্ষয়ক্ষতি করবে। বুঝতে পারতেছো? যতটুকু তরঙ্গ দৈর্ঘ্য তোমার অ্যাম্পলিটিউড এখানে আছে, ততটুকু কিন্তু বিয়োগ হয়ে গেল এখান থেকে। যদি এই দুইটা সমান সমান থাকে, তুমি একেবারে ফ্ল্যাট লাইন দেখতে পারবা। মানে এরাও দুজন পরস্পর মনে করো সমান, এ বলছে তুই উপরে উঠ, বলছে তুই নাম। ফলে কি হবে জানো? যদি দুইটা সমান থাকে, তাহলে এই যে তরঙ্গ না উঠবে না নামবে, তরঙ্গ শেষ হয়ে গেল। বুঝতে পারতেছো? যখন এই দুইটা বিস্তার যখন একেবারে সমান থাকবে, তখন তরঙ্গের এই অবস্থা হবে। তুমি বলো ভাইয়া তরঙ্গ গেল কই? দেখছো তরঙ্গ কোথায় গেছে? তরঙ্গ শেষ হয়ে গেছে এই যে দুইজনের মারামারিতে। বলছে তুই উপরে উঠ, বলছে তুই নিচে না, তুই উপরে উঠ, বলছে না নিচে না। বুঝতে পারতেছো? কিন্তু দুইটা যদি বলে উপরে উঠতে, তো ভাইয়া বেশি উপরে উঠে, আমি দেখলাম একটু আগে দেখলাম দুজনে বলছে উপরে উঠে, ঠিক আছে একটু বেশি উপরে উঠে যাবে, কিন্তু এখানে দ্বন্দ্ব লাগে গেছে, এই কণাকে উপরে উঠাবে নিচে না হবে। তো দেখো কি হয়েছে মারামারি ফলে। বুঝতে পারতেছো? শব্দের প্রতিফলন নিয়ে আলোচনা শুরু করছি, ঠিক আছে? যখন তোমাদেরকে আমি পড়েছিলাম, আলো অধ্যায় পড়েছিলাম, তোমার একটা কথা বলছিলাম যে আমাদের মস্তিষ্ক 0.1 সেকেন্ড পর্যন্ত ইনফরমেশন স্টোর করে রাখতে পারে। এক এক জন্য বিষয়টা এক এক রকম হইতে পারে, সাধারণত 0.1 না, তারও একটু কম হয়, এটা আমাকে পার্সোনালি মনে হয়। ঠিক আছে? তো আমাদের বইয়ে যেহেতু 0.1 সবার জন্য বলে দিছে, যখন আমি কোনো ম্যাথ করব, আমি ধরে নিব সাধারণভাবে সব মানুষের, ঠিক আছে, এটা শব্দানুভূতির স্থায়িত্বকাল বা আমার আলোর স্থায়িত্বকাল, বা সোজা কথায় যদি বাংলায় বুঝাই যে একটা জিনিস মাথায় 0.1 সেকেন্ড পর্যন্ত স্টোর থাকে। যেমন খেয়াল করে কলম দেখতে পারতেছো না? কেন দেখতে পারতেছো? তোমার মাথায় সংকেত চলে গেছে তরঙ্গের দৈর্ঘ্যের মাধ্যমে। যদি আমি কলমটা সরে আবার এখানে নিয়ে আসি, বুঝতে পারছো? কলম সরাইছেন, কিন্তু যদি এটা এখানে আমি দেখো সরে আবার 0.1 সেকেন্ডের আগে যদি নিয়ে আসি, তুমি বুঝতে পারবা না। কারণ কি? এটা সরছে না, তরঙ্গ দৈর্ঘ্য যাচ্ছে না, মনে করি এখানে তরঙ্গ যাচ্ছে না, কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য আগে থেকে চলে আসে না, ও 0.1 সেকেন্ড পর্যন্ত মাথায় তোমার থাকবেই। যখন আমি আবার এটা নিয়ে আসলাম, তো 0.1 সেকেন্ডের মধ্যেই নিয়ে আসছি মনে করো, সো ইনফরমেশন তো এখানে ছিলই। তো যখন এটা আবার চলে আসছে, সংকেত আবার তুমি পাচ্ছ, তো তুমি একটা কন্টিনিউয়াস সংকেত পাবা, তুমি দেখবে না যে কলমটা সরছে। এই জন্য যখন ফ্যান চলে, তুমি আসলে তিনটা পাখা দেখতে পারো না। কারণ কি? কারণ আগের পাখার ইমেজটা তোমার মাথায় 0.1 সেকেন্ড ধরে থাকেই, ওটা আবার সামনে যায়, ওই পাখার ইমেজ 0.1 সেকেন্ড ধরে থাকেই। বুঝতে পারতেছো? বিষয়টা এমন, কিন্তু শব্দ শোনার জন্য বিষয়টা এমন। ঠিক আছে? যেমন খেয়াল করো, আমরা শব্দের প্রতিফলন করছি না? দেখো এখান থেকে যদি আলোর প্রতিফলন হইতে পারে, তো এই শক্ত মাধ্যম দিয়ে কিন্তু শব্দেরও প্রতিফলন হইতে পারে। কিন্তু তুমি কি প্রতিফলনের ফলে আমার এক্সট্রা কোনো শব্দ শুনতে পারতেছো না? কারণ জানো, শব্দের বেগ দেখো 330 মিটার পার সেকেন্ড। মানে আমি যে শব্দতে কথা বলতেছি, এটা যদি প্রতিফলন হয়ে তোমার কানে যাবে, ঠিক আছে, সেটা শোনার জন্য অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড পরে যাইতে হবে। আমার ব্যাখ্যাগুলো একটু পরে দিচ্ছি, ঠিক আছে, একটু পরে দিচ্ছি। তো খেয়াল করো, যেটা এখন মনে রাখবা যে আমাদের মাথা 0.1 সেকেন্ড পর্যন্ত ইনফরমেশন স্টোর করে রাখতে পারে। বুঝতে পারতেছো? 0.1 সেকেন্ড পর্যন্ত আমি যে একটা কথা বলে চুপ হয়ে গেলাম, তোমার মাথায় কিন্তু 0.1 সেকেন্ড পর্যন্ত কথাটা থাকেই যাবে। এখানে একটা শব্দ করলাম, ঠিক আছে, ওই শব্দটা 0.1 সেকেন্ড পর্যন্ত মাথা কি হবে? থাকেই যাবে। শব্দ উৎস থেকে শেষ হয়ে গেছে, কিন্তু মাথায় 0.1 সেকেন্ড পর্যন্ত আসেই। 0.1 সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। তা আমাকে পার্সোনালি সাধারণত এটা মনে হয় যে মানুষের হয়তো এর থেকে একটু কম হবে, আমার মনে হয়। যার কান শার্প তার একটু বেশি হয়তো মনে হতে পারে, কানের উপর ডিপেন্ড করে। তো আমরা সাধারণ একটা কেস সেকেন্ড ধরে নিব যে 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্ক সবগুলো ইনফরমেশন ধরে রাখতে পারে। এই অধ্যায়ের মেইন আলোচনা তোমাদের হবে যে কখন প্রতিফলন শোনা যাবে আর কখন প্রতিফলন শোনা যাবে না। ঠিক আছে? আসলে ছোট একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মনে করো কোনো একটা উৎস বা তুমি এখানে দাঁড়ায়, ঠিক আছে, শব্দ তৈরি করতেছো, ঠিক আছে? তো খেয়াল করো, আমি যখন কথা বলবো না, দেখো আমার কানের আর মুখের ডিস্টেন্স কিন্তু খুবই কম। আমি যখন কথা বলবো, আমি ধরে নিব যে আমি সঙ্গে সঙ্গে শুনতে পারি, একটুকু সময় লাগবে না। শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। বুঝতে পারো? 1 সেকেন্ডে 330 মিটার চলে যাবে। সো মুখ থেকে কানে যেতে বেশি সময় লাগবে না। এই সময়টা কিন্তু জিরোই ধরবো আমি। বুঝতে পারতেছো? অনেকে কিন্তু এটা আবার আর্গুমেন্ট করে, ভাই যে মুখ থেকে কানে যাচ্ছে সেটা হিসাব করেন। হিসাব করবো না, আমি তো কথা বলতেছি, এখানে ডিস্টেন্স খুবই কম। বুঝতে পারতেছো না?
অ্যাটলিস্ট যদি 1 মিটারও সামনে থাকতাম তোমাদের জন্য আমি কাউন্ট করবো যে শব্দ চাইতে একটু হলেও সময় বেশি লাগতেছে। কিন্তু যখন আমি কথা বলবো, আমি শব্দ সৃষ্টি করতেছি, তা আমার শব্দ শুনতে সময় লাগবে না, সঙ্গে সঙ্গে শুনতে পারবো, ঠিক আছে? কারণ মনে করো কোন একটা শব্দ এখানে সৃষ্টি করছি, ওই শব্দ মনে করো মাইক, ঠিক আছে, সৃষ্টি করলাম, তো ওই শব্দ সামনে গেছে কোন একটা প্রতিফলক পৃষ্ঠে, ঠিক আছে? আর এই প্রতিফলক পৃষ্ঠে কিন্তু শক্তপোক্তই হইতে হবে, দেয়াল হইতে হবে, পাহাড় হইতে হবে, ঠিক আছে? ওই পর্দা থাকলে কিন্তু প্রতিফলন হবে না, বুঝতে পারতেছো? ও কোনো একটা সোলার যদি কোনো কিছু থাকে প্রতিফলন হবে না, কাপড় রাখা আছে নরম টরম, প্রতিফলন হবে না, ঠিক আছে? মনে করো একটা শক্ত দেয়াল আছে, তো শব্দ কি হবে, এখানে যাবে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পাইলো, আবার ফিরে আসবে। দেখো আমি প্রতিফলনের সংজ্ঞা দেইনি, কারণ এগুলো আমরা দেখে আসছি। এটা কিন্তু প্রতিফলন বলা হইতো। প্রতিফলন মানে কি, উৎস থেকে সৃষ্টি হয়ে সামনে কোনো একটা প্রতিফলক পৃষ্ঠের মাধ্যমে বাধা পায়, আবার যদি পিছনে ফিরে আসে, সেটাকে প্রতিফলন বলা হইতো। আমরা দেখে আসছি আলো অধ্যায়, ঠিক আছে না? তো খেয়াল করো, এই শব্দ সৃষ্টি করলাম, এই শব্দ কিন্তু আবার প্রতিফলনের পর আমার কাছে ফিরে আসবে, আমার কানে ফিরে আসবে, ঠিক আছে? এই প্রতিফলনটা অন্য কলম দিয়ে অ্যাড করি, মনে করি প্রতিফলনের পর আবার আমার কানে ফিরে আসবে, বুঝতে পারতেছো? আমি খেয়াল করো, আমি শব্দ সৃষ্টি করলাম, শব্দ প্রতিফলনে দেখো সামনে মনে হয় দেয়ালে গেল, আবার আমার কানে ফিরে আসলো, কিন্তু দেখো আমি কোনো প্রতিধ্বনি শুনতে পারতেছি না। এখানে আমি প্রতিধ্বনির একটা তোমাকে সংজ্ঞা দিয়ে ফেলি, ঠিক আছে? প্রতিধ্বনি মানে কি, তোমরা হয়তো ফাঁকা রুমে বা কোনো পাহাড়ি জায়গায় যারা যখন কারো নাম ধরে রাখো, নিজের নাম ধরে রাখো, দেখবে একটু পরে পাহাড়ও চিল্লায় ওঠে। আসলে পাহাড় চিল্লায় ওঠে না, তোমার শব্দটাই তোমার কাছে ফিরে আসে, ঠিক আছে না? যেমন তুমি এখানে দাঁড়ায় মনে করো তোমার নাম ধরে ডাকতে আসো, তো কি হবে, এখানে শব্দ গেল, বাধা পাইলো, ওই শব্দই ফিরে আসলো, ফলে তুমি শব্দটা শুনতে পারবা। কিন্তু ভাই আমি তো রুমে দাঁড়ায় আছি, কথা বলতেছি, এখানেও সামনে দেয়াল আছে, আমি শব্দ শুনতে পারতেছি না কেন? এটাও একটা প্রশ্ন, আমি শব্দ শুনতে পারতেছি না কেন? আমি খেয়াল করবা, প্রতিধ্বনি শোনার জন্য, প্রতিধ্বনি মানে কি, ঠিক আছে? মনে করো তুমি তোমার নাম ধরে চিল্লাইলা, ঠিক আছে? তোমার মার নাম মনে করো এ ধরে চিল্লাইলা, এ, তা আমি এ শব্দটা আবার কখন শুনবো একটু খেয়াল করো। মনে করো এর নাম হচ্ছে এ, নিশ্চয় আবুল ভাই, ঠিক আছে? তো এ মনে করো এ বলছে, এ বলে একটা জোরে চিল্লানি দিছে, তো একটু পরে তো এই শব্দ এখানে যাবে, বাধা পায়, আবার ফিরে আসবে, এটা হাতে না কানে ফিরে আসবে, ঠিক আছে? তো এ তো আবার এ শব্দ শুনতে পারবে। তা আমি যদি এ বলি, এ তো আবার শোনার কথা, আমার একটু পরে শোনার কথা, এখানে দেয়াল আছে, আবার যাবে, আবার শোনার কথা, তো আমি শুনতে পাচ্ছি না কেন? কেন শুনতে পাচ্ছি না খেয়াল করবা, প্রতিধ্বনি আমি কখন শুনতে পারবো? দেখো যদি আমি দুইটা শব্দকে আলাদা আলাদা শুনি, তখন আমি প্রতিধ্বনি শুনতে পারবো। যেমন খেয়াল করো, আমি এখানে কয়টা সাউন্ড করছি, কয়টা, দুইটা, ঠিক আছে? কয়টা করছি, দুইটা। কেন? কয়টা করছি, দুইটা। আমি খেয়াল করবা, এই দুইটা সাউন্ড আমি যখন করলাম, দেখো মনে করো আমি একটা সাউন্ডকে নাম দিই, ঠিক আছে? একবার যখন সাউন্ড করলাম, ওই সাউন্ড আমি পি নাম দিলাম, ঠিক আছে? ওই সাউন্ডের তরঙ্গকে আমি পি নাম দিলাম। যখন আরেকবার সাউন্ড করলাম, তার তরঙ্গকে আমি কিউ নাম দিলাম, বুঝতে পারতেছো? আর খেয়াল করো, তুমি দুইটা সাউন্ড কেন শুনছো, একটু খেয়াল করবা, সাউন্ড, ঠিক আছে? তুমি দুইটা সাউন্ড কেন শুনছো, এই ব্যাখ্যাটা একটু খেয়াল করো। যখন আমি এই শব্দ করলাম, তোমার কানে গেল, তুমি শুনতে পাইলা, তার 0.1 সেকেন্ড পর তোমার মাথায় শব্দ ভুলে গেছে, আবার এই শব্দ তরঙ্গ আবার তোমার কানে গেল, তুমি শুনতে পাইলা। দেখো আমি পরপর দুটো সাউন্ড করছি, ঠিক আছে? তুমি মনে করে দাঁড়ায় আসো, তুমি শব্দ শোনার জন্য এখানে দাঁড়ায় আসো কোনো একখানে, ঠিক আছে? যখন আমি এটা শব্দ করলাম, খেয়াল করবা, প্রথমে এই শব্দ তোমার কানে গেল, শুনলা, শুধু শুনে ভুলে গেলা না, 0.1 সেকেন্ড পর্যন্ত তোমার কানে থেকেছিলই। কানে মানে কি, মস্তিষ্কে, মস্তিষ্কে। তারপর দেখো 0.1 সেকেন্ড পর যখন এই শব্দ তোমার কানে গেল, তুমি শুনতে পাইলা। এখন খেয়াল করে দেখো, যদি আমি দুইটা শব্দ পর পর করি, ঠিক আছে, আর এই শব্দ করার 0.1 সেকেন্ডের মধ্যে যদি এই শব্দ করে ফেলি, তুমি আসলে দুইটা শব্দ শুনবা না আলাদা, এটা ফিল করতে পারতেছো? দেখো আমি পি শব্দ করলাম, তার 0.1 সেকেন্ড পরে, 0.1 সেকেন্ডের মধ্যেই, ঠিক আছে, মনে করো 0.01 এর মধ্যে যদি সেকেন্ড এই শব্দটা করি, তাহলে তুমি দুইটা আলাদা আলাদা শব্দ শুনতে পারবা না। কেন শুনতে পারবা না একটু খেয়াল করো, দেখো মনোযোগ দিচ্ছ না তোমরা। কেন শুনতে পারবা না আমি বলি, তুমি যখন পি শব্দ করলাম, তোমার কানে গেল, 0.1 সেকেন্ড পর্যন্ত পি আসে, তারপরে কিউ আসলো, এই জন্য তুমি তারপরে আলাদা একটা শব্দ শুনলাম, খেয়াল করো। কিন্তু আমি পি সাউন্ড করলাম, 0.1 এর মধ্যে কিউকে সাউন্ড করলাম, তো পি তোমার কানে গেল, 0.1 সেকেন্ড থাকবে, ওই সাউন্ড কানে আসেই কিউ চলে আসলো, তো তুমি আলাদাভাবে কিউকে শুনতে পারবা না। সেটা বুঝতে পারতেছো? তুমি ইউটিউবে খেয়াল করবা, আর একটু টেস্ট করা যায়, ঠিক আছে?
টিট টিট দুটো শব্দ আমি টিট টিট দুটো শব্দ শুনতে পারবা। টিট 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 মনে করো শব্দ হচ্ছে, বিপ শব্দ হচ্ছে ফোনে শুনতে পারবা। তো এই বিপগুলো মনে করো খুবই ফাস্ট হচ্ছে, 0.1 সেকেন্ডের মধ্যেই আরেকটা বিপ চলে আসতেছে, তুমি টি এরকম শব্দ শুনতে পারবা। খেয়াল করো, টি শুনতে পারবা। এখন মনে করো আমি এখানে অনেকগুলো শব্দ করতেছি, অনেকগুলো উৎস আছে, শব্দ করতেছি, এবং প্রতিটা শব্দ যখন আমি করতেছি একটা করার 0.1 সেকেন্ডের আগেই অন্যরা করে দিচ্ছি। তো তোমার কানে যখন গেল একটা টিট শুনতে পাইলা, ওই টিট কানের মধ্যে আসেই অন্য আরেকজন চলে আসলো, তো তুমি কন্টিনিউয়াসলি একটা শব্দ শুনতে পারবা, টিট চলে আসবে। টিট 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 আলাদা আলাদা শব্দ শুনবা না, কারণ কি শব্দ একটা গ্যাপ লাগবে না, একটা গ্যাপ থাকলে তুমি অন্য শব্দ ফিল করতে পারবা যে হ্যাঁ একটা গ্যাপ ছিল, তারপর অন্য একটা শব্দ আসলো। কি করতেছো, কি করতেছো, সামনে দেখো, ঠিক আছে? আপনাকে খেয়াল করো, দুটো শব্দ যখন থাকবে, তো যদি এদের মাঝখানে গ্যাপ থাকে, মনে করো এই শব্দ তোমার কানে গেল, বাজলো, 0.1 সেকেন্ড হলো, শেষ হয়ে গেল, তারপর এটা আসলো, তো তুমি দুইটা আলাদা শব্দ শুনবা। কিন্তু পি শব্দ তোমার কানে গেল, 0.1 সেকেন্ড পর্যন্ত আসে, ওই সময়ের মধ্যেই কিউ চলে আসলো, তো তুমি পি আর কিউকে আলাদা করতে পারবা না, যদিও আলাদা উৎস থেকে আলাদা শব্দ তোমার আসছে। মনে করো আলাদাভাবে দুইটা সাউন্ড আসছে, তুমি আলাদা শুনতে পারবা না, বুঝতে পারতেছো? তো মনে করো 10টা এখানে বেল লাগাচ্ছে, টিট 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 করে বাজে, যখন টিট 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 করে 10 বার বাজবে, তুমি 10টা শব্দ শুনতে পারবা। কিন্তু একটা টিট বাজার পরে অন্যটা মনে করো 0.1 সেকেন্ডের মধ্যে আমি বাড়াই দিচ্ছি, তুমি টিট এরকম শুনবা, টিট এরকম শুনবা, বুঝতে পারতেছো? তুমি 10টাকে আলাদা করতে পারবা না, কারণ একটা শোনার পর ওই শব্দ 0.1 সেকেন্ড ধরে মাথায় আসছে, ওই সময়ের মধ্যেই অন্যটা চলে আসছে, তো একটা থেকে অন্যটা পার্থক্য তুমি করতে পারতেছো না, তো টিট কন্টিনিউ শব্দ শুনতে পারবা না, বুঝতে পারতেছো? এখন খেয়াল করো, এই মনে করো একটা শব্দ করছে, কারণ তোমার হয়তো বুঝতে পারতেছো আমার সামনে দেওয়াল আছে কিন্তু আমি প্রতিধ্বনি কেন শুনতে পারতেছি না, কারণ আমি যখন শব্দ করলাম ওই শব্দটা 0.1 সেকেন্ডের আগেই চলে আসতেছে, এই জন্য আমি আলাদা কোনো শব্দ শুনতে পারতেছি না। কারণ এই মনে করো মাইকে চিল্লানি দিল, এখানে শব্দ গেল আবার ফিরে আসলো, মনে করো যায় আবার ফিরে আসতে 0.1 সেকেন্ড থেকে যদি বেশি সময় লাগে, তবে দুটো শব্দ শুনবে, বুঝতে পারতেছো? যদি 0.1 থেকে বেশি সময় লাগে, কারণ কি যখন এই শব্দ মনে করো করছে সঙ্গে সঙ্গে শুনতে পাইছে, বুঝতে পারতেছো না, সঙ্গে সঙ্গে শুনতে পাইছে, 0.1 সেকেন্ড ধরে শব্দটা আসে, তো একটু পর শব্দটা শেষ হয়ে গেছে, কারণ এ যদি 0.1 সেকেন্ড পরে আসে, এ আলাদা করে আরেকটা শব্দ শুনতে পারবে। এটা ফিল করো, দেখো এটা ফিল না করলে ম্যাথ পাবো না, ম্যাথে তোমাকে আমি হারাই দিব, এমন কঠিন একটা কনসেপ্ট তুমি ম্যাথ পাবো না, 4-5টা বেল বাজাবো, শব্দের ডিফারেন্স দেওয়া আছে, তুমি ম্যাথ পড়ে আর বুঝবাই না, তো কনসেপ্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো। খেয়াল করো এই প্রতিধ্বনি কখন শুনতে পারবে, বুঝতে পারতেছো? মনে করো এ শব্দ করছে, খেয়াল করো এই শব্দটা করছে, শব্দ করার সাথে সাথে কিন্তু শুনতে পাইছে, বোর্ডে খেয়াল করো, যখন এ শব্দ করলো, শব্দ করার সাথে সাথে শুনতে পাইলো, ওই শব্দের মাথায় 0.1 সেকেন্ড ধরে আসেই, বুঝতে পারতেছো? ওই শব্দের মাথায় 0.1 সেকেন্ড ধরে আসেই। এখন এই যে প্রতিফলক পৃষ্ঠ থেকে শব্দটা প্রতিফলন হয়ে আসতেছে, এ যদি 0.1 এর মধ্যেই চলে আসে, আলাদা কোনো শব্দ শুনবে না, কন্টিনিউয়াস একটা শব্দ শুনতে পারবে, বুঝতে পারতেছো? কিন্তু যদি এই শব্দটার আসতে 0.1 থেকে বেশি সময় লাগে, ওই শব্দ তো 0.1 এর পরে ভুলে গেছে মাথা, তো আবার একটা সাউন্ড আসলো, তখন ওই দুইটা আলাদা আলাদা সাউন্ড শুনবে, আর এটাকে আমি বলছি প্রতিধ্বনি শুনতে পাওয়া, মানে দুইটা আলাদা আলাদা সাউন্ড শুনতে পাওয়া, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখবা প্রতিধ্বনি কিন্তু সবসময় উৎপন্ন হয়, প্রশ্ন হচ্ছে প্রতিধ্বনি শুনতে পারবো কিনা। আমি কথা বলতেছি না, প্রতিফলন হচ্ছে, শব্দ আসতে যাচ্ছি কিন্তু আমি শুনতে পারতেছি না, কেন শুনতে পারতেছি না? 0.1 সেকেন্ড আগে চলে আসতেছে, তো ওই শব্দ আমার মাথায় আসছে, আবার যদি আসে তা আমি আলাদা করে শুনবো? আলাদা করে শুনবো না। কিন্তু যাইতে আবার আসতে যদি 0.1 সেকেন্ড থেকে বেশি সময় লাগে ফেলে, এই শব্দ আমি মাথা শুনছে ভুলে গেছে, আবার নতুন করে আসলো, তখনও আলাদা একটা শব্দ শুনতে পারবে, ঠিক আছে? বুঝতে পারতেছো? আর তোমার বাসায় একটা জিনিস বের করবা, যে তোমার আর দেয়ালের মাঝখানে গ্যাপ কতটুকু থাকলে তুমি প্রতিধ্বনি শুনতে পারবা, ঠিক আছে? এক্ষেত্রে তুমি একটা জিনিস জানো, কি জানো বলো তো? এই যাওয়া আবার আসা এই সময়টা 0.1 হইতে হবে, বা তার চেয়ে বেশি হইতে হবে, কম হওয়া যাবে না, ঠিক আছে না? আর মনে করো এই ডিস্টেন্সটা যদি তোমার থেকে যদি দেয়ালের ডিস্টেন্সটা ডি হয়, তাহলে যাবে আবার আসবে কতটুকু পথ ট্রাভেল করতে হবে? 2D পরিমাণ, ঠিক আছে না? তাহলে 2D পরিমাণ পথ ট্রাভেল করতে হবে। কারণ খেয়াল করো শব্দের বেগ তুমি কিন্তু ভি সমান জানো, তাহলে খেয়াল করো আমরা সূত্র দেখে আসছিলাম না, কি সূত্র দেখে আসছিলাম? এস সমান ভিটি দেখে আসছিলাম, মনে আছে সূত্র? ঠিক আছে, আমি খেয়াল করো এস মানে কি আমার অতিক্রান্ত, এখানে সরণ আমরা দূরত্ব দিয়ে করবো, ঠিক আছে? তো এখানে দূরত্ব কতটুকু হচ্ছে? যাবে আবার আসবে, তো এই তোমার আর এর মধ্যবর্তী দূরত্ব যদি ডি পরিমাণ হয়, যাবে আবার আসবে দূরত্ব কতটুকু? 2D পরিমাণ,
এখানে এস এর মান কত হবে 2d পরিমাণ হবে, বুঝতে পারতেছো? বেগ কত, মনে করো ঠান্ডা দিন কথা বলতেছো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বেগ কত হবে 330 হবে। আচ্ছা সময় কতটুকু লাগবে ভাইয়া 0.1 সেকেন্ড দিলে শুনতে পারবো, আমি ধরে দিলাম যে 0.1 সেকেন্ড পরে আসছে, তো যদি যাইতে আবার আসতে 0.1 সেকেন্ড লাগে সেক্ষেত্রে আমি শুনতে পারবো, নাহলে শুনতে পারবো না। তাহলে সময় কতটুকু লাগতেছে 0.1 লাগতেছে। তো তুমি এখান থেকে ডি এর মানটা বের করে দিবা, বই হয়তো বের করছে এরা 16 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তার মানে খেয়াল করে এখানে গুণ করে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তার মানে ডি এর মান মানে কি, তোমার প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব যদি এত থাকে তবে তুমি প্রতিধ্বনি শুনতে পারবা 16.5, তাহলে 16.5। খেয়াল করো আমার থেকে দেয়ালটাকে 16.5 মিটার দূরে, ভাইয়া না 1 মিটার এত বড়, দেখো না এটা জাস্ট 1 মিটারও দূর না, এখান থেকে 2 মিটারও দূর না। তাহলে যদি এই দেয়ালটা আমার থেকে 16.5 মিটার দূরে থাকতো তাহলে আমার কথার ইকো হইতো, তুমি ইকো শুনতে পারতে, ইংলিশ ইকো বলা হয়। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, তো একটা ফাঁকা রুমে যখন রুমটা বড় থাকে বা নদীর পাড়ে পাহাড়ে তখন তোমার শব্দ করো, ঠিক আছে, ইকো চলে আসে। তাহলে বুঝতে পারতেছো? দেখো আমাদের আমি এই সূত্র একটু বুঝতে পারতেছো, দেখো তোমার আর প্রতিফলকের দ্রুত মনে করে ডি ধরলাম, তো শব্দ যাবে আবার আসবে কতটুকু দূরত্ব, একবার যাবে ডি আবার আসবে ডি, তো আমার এস হচ্ছে এখানে 2d পরিমাণে। আমি তো শব্দের বেগ জানি ভাইয়া 330 মিটার পার সেকেন্ড, কিন্তু খেয়াল রাখবা 0 ডিগ্রি তাপমাত্রায়, ঠিক আছে? তো সময় কতটুকু লাগতেছে ভাইয়া 0.1 সেকেন্ড অ্যাটলিস্ট লাগলে হবে, অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড লাগলে হবে, বুঝতে পারতেছো? তাহলে এখানে ডি এর মান দেখো 16.7 এত মিটার, মানে তোমার আর প্রতিফলকের পৃষ্ঠ যদি মধ্যবর্তী দূরত্ব 16.7 আসলে কত আসবে না 5 আসছিল, হ্যাঁ 16.5 মিটার হয় তবে তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। তাহলে প্রতিধ্বনি বিষয়টা বুঝতে পারতেছো? দেখো এটা ফিল করে পড়তে হবে ভাইয়া, এটা না যে আমি সূত্র শিখাই দিলাম তুমি ফিজিক্স পারতেছো, আমি একটু কনসেপ্ট বলে দিলে হারাই যাবো। দেখো ম্যাথের প্র্যাকটিক্যালি ফিল করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? আর দেখো আমি তোমাদেরকে যদি শীটের সব ম্যাথগুলো করাই দিই আর তোমার যদি শীটের সব ম্যাথগুলো পারো আর তাই বলে তোমার যদি ফিজিক্স পারো এটা দাবি করো তাহলে ভুল হবে। তুমি একটা জিনিস ম্যাথ করছো তোমার মনে আছে, ঠিক আছে না, বিষয়টা এমন না। তোমাদেরকে ফিজিক্সে আমি যেটা করবো তোমাদেরকে চিন্তা করতে শিখাবো, যে একটা ম্যাথ দেওয়া আছে সেটা চিন্তা কীভাবে করতে হয়। তো তুমি যদি ম্যাথের চিন্তা করতে শিখো, ম্যাথের ডেপথ যদি তুমি বুঝে যাও, তুমি যে কোনো ধরনের কিন্তু চিন্তা করে ম্যাথ খুঁজে বের করতে পারবে। আর পরীক্ষায় এই ম্যাথ আসবে কে বলছে, বা আমি যদি তোমাদের পরীক্ষা নেবো আমি কি এই ম্যাথ দিব, আমি এখান থেকে ডেপথ কিছু ম্যাথ দিব, তো তারাই করতে পারবে যারা আসলে ম্যাথ মনে রাখিনি, ম্যাথ চিন্তা করছে। তুমি হয়তো ম্যাথ মনে রাখছো, আচ্ছা এস সমান ভিটি, এসের মান বের করে দিলে হয়ে যায়, ম্যাথ মনে রাখছো, কিন্তু কেন এগুলো হচ্ছে, আমি এসে জায়গায় 2D কেন ইউজ করলাম, চিন্তা করছো এগুলা, চিন্তা করতে হবে।